পড়ছি লং ওয়াক টু ফ্রিডম, লিখেছেন নেলসন ম্যান্ডেলা। প্রথম পরিচ্ছেদ একটি গ্রাম্য ছেলেবেলা, পার্ট 2। নদীর মতো আঁকাবাঁকা সবুজ ঘাসে মোড়ানো এক উপত্যকায় ছিল আমার শৈশবের গ্রাম কুনু। দুপাশে উঁচু উঁচু পাহাড়, ঘন সবুজ বৃক্ষে ঢাকা পাহাড়। এ গ্রামে সব মিলিয়ে মাত্র কয়েকশো মানুষই বাস করত। এরা সবাই থাকত উপজাতীয় কায়দায় বানানো কুঁড়ে ঘরে, প্রায় গোলাকৃতির কুঁড়ে ঘর। ঘরের মাঝখানে লম্বা একটা কাঠের থাম পুঁতে সেটাকে কেন্দ্র করে বৃত্তাকৃতির শনের চাল বসানো হতো। গম্বুজের মতো শনের চালের নিচে ঘরের দেওয়াল বানানো হতো মাটি দিয়ে। পুরো মাটির দেওয়াল বিশিষ্ট ওই ঘরের মেঝেতে যে মাটি ব্যবহার করা হতো তা একেবারে সাধারণ কোনো মাটি নয়। বিশেষ করে এক ধরনের পিঁপড়ের বাসা ভেঙে এই গুঁড়ি গুঁড়ি মাটি এনে তার সঙ্গে পিঁপড়া পিষে মণ্ড বানানো হতো। সে প্রক্রিয়াজাত মাটি দিয়েই বানানো হতো মেঝে। এসব ঘরের মেঝে নিয়মিত কাঁচা গোবর দিয়ে লেপা হতো। রান্নার সময় ঘরের চাল ভেদ করে ধোঁয়ায় কুণ্ডলি উঠে যেত। এসব ঘরে ঢোকার জন্য ছিল একটি মাত্র ছোট্ট দরজা। একজন মানুষ কোনো রকম মাথা নুইয়ে সেই ঘরে ঢুকে পারত। শস্য ক্ষেত থেকে কিছুটা দূরবর্তী আবাসিক এলাকায় বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কুঁড়েঘরগুলো তৈরি করা হতো। এক একটা গ্রুপে 10-15টা বা তারও বেশি ঘর ছিল। আমার সময়ে ওই গ্রামে রাস্তাঘাট বলতে যা বোঝায় তার কিছুই ছিল না। পদপিষ্ট ঘাসের আলপথ মারিয়ে সবাই যাওয়া আসা করত। এ গায়ের মহিলার শিশুরা পোড়ালাল মাটি দিয়ে রং করা মোটা কম্বল পরত। শুধুমাত্র অল্প কিছু খ্রিস্টান পরিবারের নারী এবং শিশুদেরকে পশ্চিমা ধাঁচের পোশাক পরতে দেখা যেত। গরু, ভেড়া, ছাগল আর ঘোড়া পালন প্রত্যেক পরিবারের সাধারণ পেশা ছিল। কোনো গ্রামে চারপাশে বিস্তৃত এলাকা জুড়ে ছিল ফসলের ক্ষেত। বড় ধরনের তেমন কোনো গাছ ছিল না, তবে গ্রাম ছাড়িয়ে দূরে পাহাড়ের ঢালে বিশাল বিশাল সাইজের অসংখ্য গাছ ছিল। আদিবাসী অথবা উপজাতীয়দের সার্বিক স্বাধীনতা ছিল না, কারণ তারা সবাই সরকার নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করত। সে সময় হাতে গোনা কিছু লোক ছাড়া সমগ্র দক্ষিণ আফ্রিকার মানুষকে ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়েছে। জমি তখন কাউকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ভোগ করতে দেওয়া হতো না। চাষবাস বাবদ জমি অনুযায়ী প্রত্যেককে জমির ভাড়া অনুযায়ী বাৎসরিক ভিত্তিতে সরকারি তহবিলে অর্থ জমা দিতে হতো। ওই এলাকায় বাচ্চাদের লেখাপড়ার জন্য 2টো প্রাইমারি স্কুল ছিল। বাজার সদাই করার জন্য ছিল একটি মাত্র মুদি দোকান। আমরা যারা সেখানে থাকতাম তাদের অধিকাংশ লোকের প্রধান খাদ্য ছিল যব, ভুট্টা, সিম আর লাউ জাতীয় সবজি। পূর্বপুরুষরা এসব খাবারে অভ্যস্ত ছিল বলেই যে আমরা এগুলোকে প্রধান খাবার হিসাবে গ্রহণ করেছিলাম, ব্যাপারটা আসলে সেরকম নয়। আসল ব্যাপার হলো এর চেয়ে দামি খাবার খাওয়ার মতো সামর্থ্যই আমাদের ছিল না। গ্রামের মধ্যে যারা সবচেয়ে বেশি বিত্তশালী ছিলেন তারা এসব খাবারের পাশাপাশি চা, কফি, চিনি খেত, কিন্তু কোনো গ্রামের বেশিরভাগ মানুষের কাছে এগুলো ছিল দুর্লভ এক বস্তু। ক্রয় ক্ষমতার বাইরে হয় চা কফিকে তারা বড়লোকের বিলাস বলে ভাবত। চাষবাদ, রান্নাবান্না এবং গোসল করার জন্য নিকটবর্তী ছোট নদী অথবা ঝর্ণা থেকে বালতিতে করে পানি আনতে হতো। এই কঠোর পরিশ্রমের কাজ মহিলাদেরই করতে হতো। আসলে কোনো গ্রামটাই ছিল শিশু এবং মহিলাদের। পুরুষরা বছরের অধিকাংশ সময় হয় দূরবর্তী খামারে নয়তো খনিতে শ্রমিকের কাজ করত। জোহান্সবার্গের দক্ষিণ সীমানা প্রাচীর হিসাবে পরিচিত পাহাড়ে ছিল খনি, সেখানেই পুরুষরা কাজ করতে যেত। বছরে এরা বারদুয়ে গ্রামে বউ ছেলেপুলের কাছে আসতো। মূলত জমিতে লাঙল দেওয়ার মৌসুমে তারা গ্রামে ফিরত। হাল চাষ দিয়ে আবার তারা কর্মস্থলে ফিরে যেত। জমিতে বীজ ফেলা, নিড়ানি দেওয়া এবং ফসল কেটে ঘরে তোলার সব দায়ভার পড়ত মহিলা এবং শিশুদের উপর। গোটা গ্রামে প্রায় কেউই লিখতে অথবা পড়তে জানতো না। লেখাপড়ার ধারণাকে অনেকেই একটা বিদেশি কনসেপ্ট হিসাবে মনে করত। কোনো গ্রামে পাশাপাশি 3টি কুঁড়োর তত্ত্বাবধানে ছিলেন আমার মা। যদ্দূর মনে পড়ে ওই 3টি কুঁড়োই আমাদের আত্মীয় স্বজনের ছেলেপুলেতে ভরপুর ছিল। 3টি ঘরে এক গাদা বাচ্চা সারাদিন কিলবিল করত। ওই গ্রামে আমি আমার সমবয়সীদের সাহচর্য ছাড়া একা একটি দিনও কাটিয়েছি বলে আমার মনে পড়ে না। আফ্রিকান সংস্কৃতি অনুযায়ী সেখানে চাচাতো, খালাতো অথবা ফুফাতো ভাই বোন বলে কিছু নেই। চাচা, ফুপু অথবা খালার ছেলে মেয়েকে সেখানে শুধুমাত্র ভাই অথবা বোন হিসাবে বিবেচনা করা হয়। শ্বেতাঙ্গরা যেরকম রক্ত সম্পর্কিত আত্মীয়দের বিভাজন করে, আমাদের মধ্যে তা করা হয় না। আমাদের সমাজে সৎ ভাই অথবা সৎ বোন বলেও কিছু নেই। মায়ের বোন আমাদের কাছে খালা নয়, মা। চাচার ছেলে আমাদের কাছে চাচাতো ভাই নয়, কেবলই ভাই। ভাইয়ের ছেলে অথবা মেয়ে আমাদের কাছে ভাতিজা কিংবা ভাতিজি নয়, তারা আমাদের ছেলে বা মেয়ে। আমার মায়ের তত্ত্বাবধানে যে 3টি কুঁড়ে ছিল তার একটিতে রান্নাবান্না,
হতো, আরেকটিতে হতো আমরা সবাই একসঙ্গে ঘুমাতাম, আরেকটি ব্যবহৃত হতো ভাড়ার ঘর হিসাবে। আমরা মাটিতেই বসতাম, ঘুমানোর সময় হাতে বানানো মাদুর বিছিয়ে নিতাম। খেকে জয়িনীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত বালিশ কি বস্তু তা আমার জানা ছিল না। 3টি পায়া লাগানো একটা বিরাট লোহার কড়াই আমার মা কখনো কুড়ের মধ্যে কখনো বা বাইরে রান্না করতেন। এতে রান্না করতে চুলার দরকার হতো না, আগুন জ্বালিয়ে পায়াযুক্ত ওই কড়াই তার উপরে চেয়ারের মতো বসিয়ে দিলেই হতো। আমরা যা খেতাম তার সব কিছুই ছিল আমাদের নিজেদের হাতে উৎপাদিত ফসল থেকে বানানো। আমার মা নিজের জব ভুট্টা লাগানো থেকে শুরু করে তা কেটে ঘরে তোলার কাজ করতেন। ভুট্টা পেকে শক্ত হওয়ার পর তা কেটে জমি থেকে ঘরে তোলা হতো। আঙিনা অথবা ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে সেখানে ভুট্টা সংরক্ষণ করা হতো। জব এবং ভুট্টা থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আটা ময়দা বানানো হতো। সাধারণত পাথর থেকে কেটে বানানো পাটাপুতা দিয়ে সেগুলো পিষে আদা ময়দা বানানো হতো। তা দিয়ে মহিলারা পতুলো এবং কুশো নামক এক ধরনের খাবার তৈরি করতেন। মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে আমরা আটা ময়দার সংকটে পড়তাম, কিন্তু আমাদের গরু ছাগল এত বেশি দুধ দিত যে আমরা নিজেরাই তা খেয়ে শেষ করতে পারতাম না। খুব ছোটবেলা থেকে কৈশোর পর্যন্ত অবসরের বেশিরভাগ সময়ই আমি মাঠে অন্যান্য সমবয়সীদের সঙ্গে খেলাধুলো অথবা মারামারি করে কাটাতাম। খেলার সময় মাঠে না এসে যে ছেলেরা তাদের মায়ের সঙ্গে ঘরে বসে কাপড় সেলাই করতো তাদের আমরা কোনো ব্যাঙ বলে ডাকতাম। অবশ্য রাতের বেলায় ঠিকই সে কোনো ব্যাঙদের সঙ্গে ভাগাভাগি করে খাবার খেতাম, কম্বল ভাগাভাগি করে ঘুমাতাম। আমার বয়স যখন 5 বছর অথবা 5 বছর হওয়ার আগেই আমি পুরো দস্তুর রাখাল হয়ে গিয়েছিলাম। একাই ভেড়া আর ছাগলের বাচ্চা নিয়ে মাঠে যেতাম, তাদের সামাল আর পাহারা দিতাম। বড় হয়ে বুঝেছি ঝোসা সম্প্রদায়ের কাছে গবাদি পশু শুধু খাদ্য পানীয়ের উৎসই ছিল না, এর ছিল ঈশ্বরের এক মহান আশীর্বাদ। মাঠের ডান পিঠে জীবন থেকে আমি শৈশবে শিখেছিলাম তীর ধনুকের একটিমাত্র সরাঘাতে কি করে উড়ন্ত পাখিকে ধরাশায়ী করতে হয়, কি করে জঙ্গলের মৌচাক থেকে মধু আর মাটি খুঁড়ে যাবার খাবার উপযোগী মূল কন্দ সংগ্রহ করতে হয়, গাভীর ওলানে মুখ দিয়ে কি করেই বা উষ্ণ দুগ্ধ ধারার স্বাদ উপভোগ করতে হয়, কি করে হিম ঠান্ডা নদীতে উলঙ্গ হয়ে উদ্দাম ঝাপাঝাপি করতে হয়, বড়শি দিয়ে কি করেই বা মাছ ধরতে হয়। এসব কিছু শিক্ষাদাতা ছিল আমার খেলার মাঠ, আমার সতীর্থরা। এই সময় আমি প্রত্যেক আফ্রিকান শিশুর অবশ্য শিক্ষণীয় বিদ্যা লাঠি খেলা রপ্ত করি, তীর ছোড়ার বহুমাত্রিক কৌশল শিখে ফেলি। একদিকে তাক করা তীরকে হাতের কৌশলে অন্যদিকে লক্ষ্যভেদ করার মতো সূক্ষ্ম শিল্প এই সময়ই আমি অর্জন করেছিলাম। এই বয়সে আমি প্রথম প্রেমে পড়েছিলাম, তবে সেটা কোনো মানবীর প্রতি নয়, প্রকৃতির প্রতি। শান্ত স্নিগ্ধ দিগন্ত রেখাকে ভালোবেসেছিলাম এই বয়সটাতেই। ছেলেবেলায় আমাদের খেলার জগৎটাই ছিল বিদ্যালয়। খেলনা বলতে যা কিছু ছিল তার সবই ছিল নিজেদের হাতে বানানো। কাদা ছেনে নিজেরা মাটির পশু পাখি তৈরি করতাম, ডাল কেটে কুকুর টানা স্লেজ গাড়ির মতো গাড়ি বানাতাম, তারপর সেটাকে ষাঁড়ের সঙ্গে জুড়ে দিয়ে তাতে চড়ে বসতাম। ষাঁড় যখন ছুটতো আমরা তখন গাড়িতে বসে মহানন্দে হৈ হুল্লোড় করতাম। প্রকৃতিই ছিল আমাদের খেলার রাজ্য। কোনো গ্রামের দুপাশে মেঘের মতো পাহাড় আকাশে উঠে গেছে, আমরা বন্ধুরা মিলে পাথুরে পাহাড়ে তেলতেলে পিঠ খুঁজে বের করতাম, তারপর ওপরে উঠে ওই ঢালু পাহাড়ের গায়ে বসে পড়তাম। পিছলে ডাল ভেয়ে নিচের দিকে নেমে আসতে খুব মজা লাগতো। অবশ্যই এতে অনেক সময় দুর্ঘটনা ঘটতো। অনেকবার ছোটোখাটো আঘাতপ্রাপ্তির পর আমি হরিণের দ্রুততায় পাহাড়ে উঠা শিখেছিলাম। একদিন একটা গাধার কাছ থেকে আমি বড় ধরনের শিক্ষা গ্রহণ করেছিলাম। এক সন্ধ্যায় একটা গাধার পিঠে পালাক্রমে আমরা উঠেছিলাম। যখন আমার পালা এলো আমি লাফ দিয়ে ওটার পিঠে চড়ে বসলাম, কিন্তু আমি বসতে সে লাফালাফি শুরু করলো। আমাকে কিছুতেই পিঠে রাখতে চাইলো না। সে লাফ দিয়ে একটা কাটা ঝোপের মধ্যে দৌড় দিল। আমি পড়ে গেলাম। একটা কাঁটাযুক্ত ডালে আমার কপাল ছিঁড়ে গেল। আহত হওয়ার চেয়ে তখন সম্মান সংকটই আমার কাছে বড় হয়ে দেখা দিল। পূবের দেশগুলোর মানুষের মতো আফ্রিকানদের সম্মান বোধ সাংঘাতিক প্রখর। চীনারা সম্মানকে অনেক সময় মুখ বলে থাকে। বন্ধুদের সামনে গাধাটা আমাকে পিঠ থেকে ফেলে দেওয়ায় আমার যেন আর মুখ থাকছিল না। হৃত সম্মান পুনরুদ্ধারের জন্য আমি বেপরোয়া গাধাটাকে বাগে আনার জন্য আবার তার পিঠে চড়ে বসলাম। দীর্ঘ সময় পর সে আমার বাধ্য হলো। ঠিক একইভাবে আমি ছোটবেলা থেকেই পরাজয় বিষয়টাকে কোনোদিনই মেনে নিতে পারিনি। আমার এই জীবনের দীর্ঘ ইতিহাসে আমি বহুভাবে অপমান না করেও আমার বিরোধীদের পরাজিত করেছি। আমরা যখন খেলতাম তখন সাধারণত ছেলেরাই তাতে অংশ নিত, তবে মাঝে মাঝে আমাদের বোনদেরও আমি খেলতে নিতাম। ছেলে মেয়ে একসাথে লেখা হয়ে সবচেয়ে বেশি যে দুটি খেলা খেলতাম
সে দুটি হলো অ্যান্দাইস অর্থাৎ লুকোচুরি এবং আইস কেওয়া অর্থাৎ দৌড়ঝাঁপ বিশেষ। কিন্তু মেয়েদের সাথে আমাদের খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি পছন্দের খেলা ছিল খেদা বা পছন্দের মানুষ খুঁজে বের করার খেলা। অন্য খেলার মতো এটাতে কোনো কঠিন নিয়মকানুন ছিল না। আমাদের সমবয়সী সমান সংখ্যক মেয়েকে প্রথমে দাঁড় করানো হতো, তারপর তাদের প্রত্যেককে তার পছন্দের ছেলেকে বেছে নিতে বলা হতো। খেলার নিয়ম ছিল কোনো মেয়ে তার পছন্দের ছেলেকে বেছে নেওয়ার পর ওই দিন ছেলেটির তার দায়িত্ব নেবে, তবে তার মূল দায়িত্ব হবে মেয়েটাকে ঠিকমতো বাড়িতে পৌঁছে দিয়ে আসা। একটি ছেলেকে একাধিক মেয়ে পছন্দ করতে পারত। মজার ব্যাপার হচ্ছে এই খেলায় অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের কাছে ছেলেরা বুদ্ধির মার পেছে হেরে যেত। অনেক সময় মেয়েগুলো নিজেদের মধ্যে সলা পরামর্শ করে ছেলেদের মধ্যে সবচেয়ে যে গোবেচারা তাকে সবাই একসঙ্গে তাদের পছন্দের কথা বলতো। খেলার নিয়ম অনুযায়ী প্রত্যেককে তখন ওই ছেলেটির বাড়িতে পৌঁছে দিয়ে আসতো। তখন মেয়েরা তাকে সারা পথ জ্বালিয়ে মারত। ছেলেদের মধ্যে যে খেলাটি সবচেয়ে জনপ্রিয় এবং বিরচিত বলে গণ্য হতো তার নাম থিনটি। এই খেলাটির সঙ্গে যুদ্ধ কৌশলের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। এই খেলায় কয়েকশো মিটার পর পর উঁচু উঁচু খুঁটি অথবা লাঠি পোতা হতো। খেলায় অংশ নিত দুটি দল, প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা ধরনের খুঁটি নির্ধারিত ছিল। খেলোয়াড়দের কাজ ছিল দৌড়ে গিয়ে প্রতিপক্ষের খুঁটিগুলো উপড়ে মাটিতে ফেলে দেওয়া এবং নিজেদের খুঁটি প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করে আনা। একটু বড় হওয়ার পরই আমরা প্রতিবেশী গ্রামের ছেলেদের নিয়ে বড় আকারে 3টি ম্যাচের আয়োজন করতাম। যারা এই খেলায় ভালো করত তাদের বিশেষ বিরচিত সম্মান দেওয়া হতো। লোকজন তাকে পালোয়ান হিসেবে বেশ খাতির যত্নও করত। সারাদিন খেলাধুলা দৌড়ঝাঁপের পর রাতে যখন মায়ের ক্রালে ফিরতাম তখন দেখতাম তিনি আমাদের রাতের খাবারের আয়োজন করছেন। আমাদের বাবাকে একবার মাত্র ঝোসাবীরদের নায়কোচিত গল্প বলতে শুনেছিলাম, কিন্তু কুনি গ্রামে আসার পর মা রাতের খাওয়া শেষ হলে প্রতিদিন আমাদের ঘুম পাড়ানি গল্প বলতেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আফ্রিকার উপকথা শুনতাম মায়ের মুখ থেকে। এসব গল্প আমার কল্পনা শক্তির বিস্তার ঘটিয়েছে, পাশাপাশি বহু নৈতিক শিক্ষাও পেয়েছি মায়ের এসব রূপকথা থেকে। আমার মনে পড়েছে মা প্রায়ই এক কানাবুড়ি আর রচনা আগন্তুকের একটা গল্প বলতেন। গল্পটার কাহিনীতে দেখা যায় প্রায় দৃষ্টিহীন থুপথুরে বুড়ির চোখে ময়লা জমার কারণে সাংঘাতিক কষ্ট পাচ্ছিল। বুড়ি পথচারীদের তার চোখ পরিষ্কার করে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু কেউ তার কথা ভ্রুক্ষেপেও আনে না। অবশেষে এক আগন্তুকের মায়া হয়। বুড়ির জামা কাপড় ও শরীর ছিল নোংরা উৎকণ্ঠ দুর্গন্ধে ভরা। আগন্তুক তা সত্ত্বেও তার চোখ পরিষ্কার করে দেয়, আর তারপর পরই অলৌকিকভাবে সে কানাবুড়ি এক অনিন্দ সুন্দরী যুবতীতে পরিণত হয়। শেষে সেই যুবতী বিয়ে করে আগন্তুককে। তাকে বিয়ে করার পর দরিদ্র আগন্তুক এক ধনাঢ্য বণিকে পরিণত হয়। এটা একটা সাধারণ রূপকথা, কিন্তু এর মধ্য দিয়ে ছোটবেলাতেই যে শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে মহত্ব সততার পুরস্কার কিভাবে প্রকৃতি আমাদের দেবেন তা কারোরই জানা নেই। অন্য ঝোসা শিশুদের মতো আমিও শৈশবে দেখে দেখে সব শিখেছি। আমাদের মধ্যে অলিখিত নিয়ম ছিল দেখে শেখা, কোনো প্রশ্ন নয়। যা ঘটেছে, যা করা হচ্ছে তা অনুসরণ করতে হবে, এটাই ছিল ঝোসা শিশুদের শিক্ষা পদ্ধতি। আমি প্রথম যখন শ্বেতাঙ্গদের বাড়িতে যাই তখন যে ব্যাপারটি আমাকে হতবাক করেছিল সেটি হলো শিশুদের সীমাহীন জিজ্ঞাসা। দেখলাম তারা অবিরাম তাদের মা বাবাকে এটা কি ওটা কি বলেই যাচ্ছে। তাদের বাবা মাও সীমাহীন ধৈর্য নিয়ে ছেলে মেয়েদের প্রশ্নের জবাব দিয়ে চলেছেন। আমাদের বাড়িতে প্রশ্ন করাকে বোকামি ও নির্বুদ্ধিতার পরিচায়ক হিসেবে ধরা হতো। ছোটদের কাজ ছিল বড়দের কাজকর্মের দিকে খেয়াল রাখা আর সেই মতো করার চেষ্টা করা, তবে বড়রা বিশেষ প্রয়োজন হলে পরস্পর জিজ্ঞাসা করে অনেক সময় সমস্যার সমাধান করে। আমার সময় এমনকি এখনও ঝোসা সম্প্রদায়ের জীবন প্রণালী নিয়ন্ত্রিত হতো স্থানীয় সংস্কৃতি অনুশাসন ও ট্যাবুর মাধ্যমে। সামাজিক ও সাংস্কৃতিক বিধিনিষেধ আমাদের কাছে ছিল আইন। এ সমস্ত বিধিবিধানের ব্যাপারে আমরা কখনোই প্রশ্ন তুলতাম না। পুরুষরা তাদের পিতা যা করেছে, যেভাবে জীবনযাপন করেছে তাকে অনুসরণ করছে। মহিলারা তাদের মায়েদের যেভাবে যেসব কাজ করতে দেখেছে তারাও তাই করেছে। ছেলেবেলায় আমরা কেউ না বললেও আমি নিজে নারী পুরুষের অনুশাসনগুলো বুঝতে পেরেছিলাম। খুব অল্প বয়সে আমি আবিষ্কার করলাম 2-1 দিনের মধ্যে বাচ্চা প্রসব করেছে এমন মহিলাদের ঘরে পুরুষদের ঢুকতে দেওয়া হয় না। বিয়ের পর উৎসব না করে নতুন বউকে নতুন ঘরে তোলা হয় না। তখনই জেনেছি ঝোসা সমাজে বাপদাদা বা পূর্বপুরুষদের অবজ্ঞা করা মহা অন্যায়। ঝোসারা বিশ্বাস করে পূর্বপুরুষদের অবজ্ঞাকারীর মতো কপাল পোড়া আর নেই, তার জীবন কোনোদিনই ভালো হয় না।
কেউ যদি বাপদাদার প্রতি কোনো রকম অসম্মান প্রদর্শন করে তাহলে তার পাপস্খলনের জন্য উপজাতীয় বর্ষিয়ান নেতা অথবা ট্রেডিশনাল ওঝার শরণাপন্ন হতে হয়। যাকে অসম্মান করা হয়েছে তিনি বেঁচে থাকলে ক্ষমা প্রার্থনাকারীর হয়ে তিনি তাদের কাছে মাপ চান, বেঁচে না থাকলে তাদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়। এ সমস্ত বিশ্বাসকে আমার চিরকালই স্বাভাবিক ও সঠিক মনে হয়েছে। কুনোতে আসার পর প্রথম জনকয়েক শ্বেতাঙ্গের সঙ্গে আমার পরিচয় হয়। স্থানীয় ম্যাজিস্ট্রেট ও নিকটবর্তী মুদি দোকানদার দুজনেই ছিলেন শ্বেতাঙ্গ। মাঝে মাঝে সাদা চামড়ার পর্যটক ও পুলিশকে আমাদের এলাকায় আসতে দেখতাম। দূর থেকে ওই রকম ধপধপে পর্সা মানুষ দেখে আমার কেমন ভয় ভয় করতো। মনে হতো এরা দেবতা শ্রেণীর মানুষ, এদের প্রতি আমাদের ভয় ও শ্রদ্ধা দুটোই থাকা উচিত। তবে এই ধারণা আমার সত্তায় স্থায়ী প্রভাব ফেলতে পারেনি। যখন শ্বেতাঙ্গদের দেখতাম কেবল তখনই তাদের অন্যরকম শক্তি সম্পন্ন মানুষ হিসাবে মনে হতো। দৃষ্টির আড়ালে গেলে তারাও মন থেকে হারিয়ে যেত। শ্বেতাঙ্গদের সঙ্গে আমাদের কোনো বিবাদও ছিল না, তাদের আমরা প্রতিদ্বন্দ্বীও ভাবতাম না। আমাদের ছোট্ট কোনো গ্রামটাতে মাত্র দুটা গোত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। এদের একটি হলো আমরা যে গোত্রের অন্তর্ভুক্ত ছিলাম অর্থাৎ ঝোসা, আর একটি হচ্ছে অ্যামাপেঙ্গু। আমাদের গ্রামে খুব কম সংখ্যক অ্যামাপেঙ্গু বাস করতেন। 1820 থেকে 1840 সাল পর্যন্ত শাকা ও জুলু সম্প্রদায়ের মধ্যে তুমুল লড়াই বাধে। এ সময়কালকে আফ্রিকানরা ইমপ্যাকেন বলে। জুলুরা এ সময় তাদের সমস্ত গোত্রকে একীভূত করে শাকাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ওই সময় শাকাদের পক্ষে নিয়েছিল অ্যামাপেঙ্গুরা, যে কারণে জুলুরা তাদের উপর চড়া হয়। জুলুদের ভয়ে অ্যামাপেঙ্গুরা কেপটাউনের অঞ্চল অর্থাৎ পূর্বাঞ্চল থেকে সরে আসে। অ্যামাপেঙ্গুরা মূলত ঝোসা ভাষী ছিল না, তারা এখানে ছিল শরণার্থী হিসাবে। সে কারণে জোর করে তাদের দিয়ে এমন সব কাজ করানো হতো যা অন্য কোনো আফ্রিকান কখনোও করতো না। এরা সাধারণত শ্বেতাঙ্গদের খামারে কাজ করত, তাদের ব্যবসা বাণিজ্য অথবা রান্নাঘরেও পরিচায়কের মতো কাজ করত। স্থানীয় প্রতিষ্ঠিত ঝোসারা এই কারণে তাদের পাত্তা দিত না। কিন্তু ঝোসারা তাদের যতই অবজ্ঞা করুক, অ্যামাপেঙ্গুরা সবসময় প্রচণ্ড পরিশ্রম করত। ইউরোপীয়দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকায় এরাই পরবর্তীতে আফ্রিকান আদিবাসীদের মধ্যে সবচেয়ে শিক্ষিত পশ্চিমা স্টাইলের চালচলনে অভ্যস্ত হয়ে ওঠে। আমি যখন বালক বয়সী তখন অ্যামাপেঙ্গুরা শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে গেছে। পুলিশ, শিক্ষক, কেরানি ও ধোবাসী সহ নানা ধরনের সরকারি কর্মচারীদের অধিকাংশই ছিলেন অ্যামাপেঙ্গু। ভালো ঘর বাড়ি তৈরি আর বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার আশায় আফ্রিকানদের মধ্যে এরাই প্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এর ফলে তারা দ্রুত সম্পদশালী হয়ে ওঠে এবং ঝোসাদের চেয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। খ্রিস্টান মিশনারি এই বলে প্রচার চালাতো যে সভ্য হতে হলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে, আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হলে সভ্য হতে হবে। এমাপেঙ্গুরাই প্রথমবারের মতো সাদাদের এই স্লোগান মেনে নেয়। এ সময় এমাপেঙ্গুদের উপর ঝোসারা চটেছিল এই কথা সত্যি, কিন্তু তা বলে দুই সম্প্রদায়ের মধ্যে ভয়ানক কোনো সংঘর্ষের ঘটনা কখনোই ঘটেনি। ধর্মান্তরিত হওয়ায় এমাপেঙ্গুদের আমার বাবা মোটেও অবজ্ঞার চোখে দেখতেন না। জর্জ এম্বেকেলা এবং ব্যান এম্বেকেলা নামক অ্যামাপেঙ্গু সম্প্রদায়ের দুই সহোদর বাবার খুব ঘনিষ্ঠ ছিল। কোনো গ্রামে এই দুই ভাইয়ের কথাবার্তা চালচলন অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। এরা দুজনেই ছিলেন শিক্ষিত এবং খ্রিস্ট মতাবলম্বী। দুই ভাইয়ের মধ্যে জন ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আর তার ভাই বেন ছিলেন পুলিশের সার্জেন্ট। এরা দুজনে খ্রিস্ট ধর্ম সম্পর্কে বাবাকে বুঝিয়েছেন এবং এই ধর্ম গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু বাবা তার বাপদাদার ধর্ম ছেড়ে খ্রিস্টান নিতে চাননি। তিনি পূর্বপুরুষের দেবতা ঝোসা ও কমাতার উপাসনা করতেন। ঝোসা সম্প্রদায়ের অঘোষিত পুরোহিত ছিলেন স্বয়ং আমার বাবা। বিভিন্ন ধর্মীয় উৎসবে পাঠা বলি দেওয়া, নবজাতকের বরণ অনুষ্ঠান, বিয়ে, শেষকৃত্যানুষ্ঠান, নতুন ফসল ঘরে ওঠানোর মতো আনুষ্ঠানিকতা, এসব কিছুতে বাবাকে পৌরোহিত্য করতে হতো। ঝোসাদের ঐতিহ্যিক ও লোকধর্মের বৈশিষ্ট্য হলো এরা তাবৎ প্রকৃতির পূজারী। এদের ধর্মীয় আচার ও নীতিমালা বলতে যা বোঝায় তার সঙ্গে খ্রিস্টিয়ানিটির কোনো মিল নেই। আধ্যাত্মবাদ ও পার্থিব লোকাচারের মধ্যে তাদের ধর্মীয় রীতি খুব একটা পার্থক্য নির্দেশ করে না। এদের না আছে কোনো ধর্মগ্রন্থ, না কোনো ধর্মীয় জীবন বিধান। এ ধর্ম প্রাকৃতিক ও অতিপ্রাকৃতিক বিষয়ে কোনো পার্থক্য নির্দেশ করে না। এ কারণে কোনো তন্ত্রমন্ত্র অথবা প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন না করেও বাবা সহজে ধর্মীয় নেতা হয়ে উঠেছিলেন। এম্বেকেলা ভ্রাতৃদ্বয় বাবার ধর্মীয় বিশ্বাস টলাতে না পারলেও তারা মাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন এবং একসময় মা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তার প্যানি নামটি ধর্মান্তরিত হওয়ার সময় গির্জার পাদ্রীরা দিয়েছিলেন। মায়ের
ধর্মান্তরের প্রেরণা হিসাবে কাজ করতে এম্বেগেলা ভ্রাতৃদ্বয়ের ধর্ম প্রচারণা, এদের মাধ্যমে আমি ছেলেবেলাতে মেথডিস্ট চার্চে রূপান্তরিত হই। আমাকে এর পরপরই স্কুলে পাঠানো হয়। এম্বেগেলা ভাইরা প্রায়ই আমাকে মাঠে খেলতে অথবা ছাগল চড়াতে দেখতেন। একদিন জর্জ এম্বেগেলা আমাদের বাড়িতে এসে আমার মাকে বললেন, আপনার ছেলেটা খুবই বুদ্ধিদীপ্ত, ওকে স্কুলে পাঠানো উচিত। তার কথা শুনে মা কোনো জবাব দিলেন না। আমাদের পরিবারের কেউ কোনোদিন লেখাপড়া করেনি। মা বিষয়টা নিয়ে দ্বিধায় পড়ে গেলেন। একবার আমাকে স্কুলে পাঠানো অর্থহীন মনে হলো, আরেকবার জর্জের পরামর্শ যুক্তিযুক্ত মনে হলো। তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য বাবার সঙ্গে পরামর্শ করলেন। বাবা অশিক্ষিত হলেও জ্ঞানী ছিলেন। তিনি খানিক ভেবে আমাকে স্কুলে পাঠানোর ব্যাপারে মত দিলেন। কুনুর পাহাড়ের নিচে এক রুম বিশিষ্ট স্কুল, পশ্চিমা স্টাইলে স্কুলের ছাদ, ঠিকমতো দেয়াল অথবা বেড়া নেই, এক পাশ খোলা, সেটাই দরজা, সেটাই জানালা। আমার বয়স তখন 7 বছর। পরিষ্কার মনে আছে, স্কুলে যাবার দিন বাবা আমাকে কাছে ডেকে বলেছিলেন স্কুলে যেতে হলে একটু ভদ্রস্থ পোশাক পরে যাওয়া উচিত। তখন আমি কুনুর অন্য সব ছেলেদের মতো উপজাতীয় পোশাক পরতাম। পোশাক বলতে যা ছিল তা হলো এক প্রস্থ কম্বল, সেটাকে কাঁধের নিচ দিয়ে আড়াআড়িভাবে প্যাঁচ মেরে কোমরের কাছে এনে গিট দিয়ে রাখতাম। স্কুলে ভদ্রস্থ পোশাক পরে যাওয়া উচিত ভেবে বাবা তার একজোড়া পুরনো পাজামা এনে সে দুটোর হাঁটুর নিচ থেকে কেটে ফেললেন। এই কাটা পাজামা যখন আমাকে পরিয়ে দেওয়া হলো তখন দেখা গেল লজ্জায় কিছুটা হেরফের হলেও তা পরার উপযোগী, কিন্তু কোমর এত বড় যে তার মাজায় রাখা যাচ্ছিল না। বাবা তখন একটা শক্ত দড়ি এনে পাজামার কোমরে শক্ত করে বেঁধে দিলেন। এই সময় হয়তো আমার সার্কাসের ভাড়দের মতো দেখাচ্ছিল, কিন্তু ওই দিন বাবার নিজের হাতে কেটে দেওয়া পাজামা পরে যে গর্ব বোধ করেছিলাম, সেরকম আনন্দময় অনুভূতি বাকি জীবনে খুব কমই উপভোগ করেছি। স্কুলের প্রথম দিনে আমাদের শিক্ষিকা মিস আমডাইনজেন আমাদের সবাইকে একটি করে ইংরেজি নাম দিলেন এবং এখন থেকে স্কুলে এই নামই ব্যবহার করতে হবে। সে সময় ব্রিটিশদের কাছে শিক্ষা নিতে গেলে তারা প্রথমে এই কাজটি করত। আমি যে শিক্ষা অর্জন করেছি সেটা ব্রিটিশ শিক্ষা। এর মাধ্যমে স্বাভাবিকভাবে ব্রিটিশ আইডিয়া, ব্রিটিশ সংস্কৃতি, ব্রিটিশ প্রতিষ্ঠান সম্পর্কে আমাকে সর্বোচ্চ ধারণা পোষণ করার জন্য মোটিভেট করা হয়। আমাদের চেয়ে ব্রিটিশরা অনেক উচ্চস্থানীয় মানুষ। ব্রিটিশ শিক্ষার মাধ্যমে তা আমাদেরকেই জানানো হয়েছে। তাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও কোনো একটি আফ্রিকান সংস্কৃতিকে ভালো অথবা সভ্য বলে নির্দেশ করা হয়নি। আমার সময়ে, এমনকি আজকের দিনেও আফ্রিকানদের দুটো নাম থাকে। একটি নাম পশ্চিমা ধাঁচে, আরেকটি থাকে আফ্রিকা। শ্বেতাঙ্গরা প্রথম দিকে আফ্রিকান নামগুলো উচ্চারণ করতে পারত না অথবা উচ্চারণ করতে চাইতো না। তারা আমাদের নামকে অসভ্য নাম বলে মন্তব্য করত। এই কারণে স্কুলের শিক্ষিকা আমাকে বললেন, আজ থেকে তোমার নাম নেলসন। এত নাম থাকতে তিনি কেন আমার নাম নেলসন রাখলেন সে প্রশ্নের জবাব আমার কাছে নেই। হয়তো তিনি ব্রিটেনের মহান নৌ ক্যাপ্টেন লর্ড নেলসনের কথা মনে করেই আমার এই নামটি দিয়েছিলেন। কিন্তু এটা শুধু আন্দাজের কথা, এটা সত্য হতেও পারে, নাও পারে।